হৃদয় স্পর্শ করা বার্তা এবং প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয় অনেকগুলো বার্তা। আজকে আপনাদের সামনে এরকমই একটা মুভির এক্সপ্লেন করব। আমি আপনাকে 100% কনফার্ম করতে পারি যে আজকের সময়টুকু আপনার বৃথা যাবে না। কথা বলবো বিখ্যাত ইরানি সিনেমা এ সেপারেশন সম্পর্কে। এটি এমন একটি সিনেমা যা 2012 সালে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের জন্য অস্কার জিতেছে। এবার আসি সিনেমার মূল গল্পে। এই সিনেমার কাহিনী এক পরিবারকে ঘিরে স্বামী স্ত্রী এবং তাদের মেয়ে। স্বামীর নাম নাদির, স্ত্রীর নাম শিমিন আর তাদের মেয়ের নাম হচ্ছে তারমে। সিনেমার প্রথম দৃশ্যে দেখা যায় যে নাদির ও শিমিন আদালতে বসে আছে এবং তারা নিজেদের মধ্যে ডিভোর্সের কথা বলছে এবং বিচারক তাদের সামনেই বসা আছে। বিচারক শিমিনকে প্রশ্ন করেন যে আপনি কেন ডিভোর্স নিতে চান, আপনার স্বামী কি নেশা করে? উত্তরে সে বলে যে না। বিচারক আবারও জিজ্ঞেস করেন যে আপনার স্বামী কি আপনাকে মারধর করে? সে বলে মোটেও না, উনি খুবই ভালো মানুষ। বিচারক জিজ্ঞেস করে যে তাহলে কেন ডিভোর্স চান? শিমিন উত্তরে বলে যে আমি দেশ ছেড়ে বাইরে যেতে চাই, কিন্তু উনি আমার সাথে যেতে চান না। যদি উনি রাজি হন তাহলে আমি এখনই আমার ডিভোর্স লেটার ক্যান্সেল করতে রাজি আছি। তখন নাদির নিজের কথা বলতে শুরু করে। সে বলে যে তার বাবা খুবই অসুস্থ ও বৃদ্ধ, তিনি তাদের দেখাশোনা করতে চান আর তাই তাদের ছেড়ে কোথাও যেতে চান না। এরপর স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হতে থাকে। শিমিন বলে যে আমাদের এখানে কোনো ভবিষ্যৎ নেই, আমি চাই আমাদের মেয়ে যেন ভালো কেরিয়ার করে, কিন্তু নাদির একেবারেই রাজি হয় না। তার কথাই স্পষ্ট বোঝা যায় যে সে নিজের বাবাকে নিয়ে ভীষণ সিরিয়াস এবং খুবই সেনসিটিভ। আসলে নাদির এত সিরিয়াস হওয়ার কারণ হচ্ছে তার বাবা আলজাইমার রোগে ভুগছে, ফলে তিনি প্রায় সবকিছুই ভুলে যান এবং কোনো কিছুই মনে রাখতে পারেন না। পরে শিমিন দেখে যে নাদির কিছুতেই মানছে না, তাই সে ডিভোর্স ফাইল করে, কিন্তু বিচারক মনে করেন যে এই কারণটা ডিভোর্সের জন্য যথেষ্ট নয়, তাই তিনি আবেদনটি খারিজ করে দেন। এতে শিমিন খুবই রেগে যায় এবং শেষে নাদিরের বাড়ি ছেড়ে সে চলে যায়। যাওয়ার সময় নাদিরের সেবা যত্ন করার জন্য একজন গৃহকর্মীর নাম সাজেস্ট করে, যার নাম হচ্ছে রাজিয়া, যিনি তার অনুপস্থিতিতে সব কাজ করতে পারবেন এবং নাদিরের বাবারও যত্ন নিতে পারবেন। রাজিয়ার অতীত খুবই কষ্টকর। তার স্বামী অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছে এবং সে অনেকবার জেলে গিয়েছে। এই কারণে রাজিয়াকে কাজ করতে বাধ্য হতে হয়, কিন্তু রাজিয়ার জন্য প্রথম দিন কঠিন হয়ে ওঠে। সে যখন নাদিরের বাবার কাছে যায় তখন সে দেখে যে প্যান্টেই প্রসাব করে ফেলেছে। রাজিয়া খুবই ধর্মপ্রাণ একজন মুসলিম মহিলা ছিল, তিনি কখনোই পরপুরুষকে ছুঁতে চান না। ধর্ম নিয়ে তিনি খুবই কঠোর, এমন কিছু করতে চান না যা ধর্মের বিরুদ্ধে যায়। তবু তিনি চেষ্টা করেন কিভাবে স্পর্শ না করে কাপড় পরিবর্তন করানো যায়, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। নাদিরের বাবা কিছুই বুঝেন না। শেষে রাজিয়া এক ইসলামিক স্কলারকে জিজ্ঞেস করে যে আমি কি কাজের প্রয়োজনে 70-80 বছরের এক অক্ষম বৃদ্ধকে ছুঁতে পারি, এটা কি পাপ হবে? আলেম তাকে অনুমতি দেয়, বলে যে হ্যাঁ তুমি করতে পারবে, এটা কোনো পাপ নয়। তারপর সে কাপড়টা পরিবর্তন করে দেয়, কিন্তু এই বিষয়টা তার মন থেকে যায় না। রাজিয়ার ছোট একটি মেয়ে আছে যাকে সে প্রতিদিন নিজের সাথে নিয়ে আসে। তার উপর রাজিয়া গর্ভবতী ছিল। এভাবেই চলতে থাকে, কিন্তু একদিন পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যায়। নাদির ও তার মেয়ে বাড়ি ফিরে দেখে যে তাদের দরজা বন্ধ। অনেক চেষ্টা করার পরেও ভিতর থেকে দরজা খুলে না। অবশেষে চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকে যায় তারা তখন দেখতে পায় যে তার বাবার হাত খাটের সাথে বাঁধা আর তিনি মেঝেতে পড়ে আছেন। বাড়িতে হাহাকার পড়ে যায়, তার মেয়ে কাঁদতে শুরু করে। তারা ভাবে যে বাবা হয়তো মারা গেছেন। পরে চেক করে দেখে যে না, বাবা এখনো বেঁচে আছে। নাদির তখন অনেক রেগে ওঠে, বাবাকে তুলে পরিষ্কার করতে শুরু করে এবং মেয়েকে বলে যে বাড়ির সব জায়গায় ভালো করে দেখো কিছু চুরি হয়েছে কিনা। তখনই রাজিয়া তার মেয়েকে নিয়ে ঘরে ঢুকে। রাজিয়াকে দেখে নাদির আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে বলে যে তুমি আমার ঘর থেকে টাকা চুরি করেছো, এখন এখান থেকে বেরিয়ে যাও। আজ আমরা সময় মতো চলে এসেছি বলে তোমাকে ধরতে পারছি, মানে তুমি প্রতিদিন আমার বাবাকে এভাবে ফেলে রেখে বাহিরে চলে যাও। নাদির রাজিয়ার কোনো কথাই শুনতে রাজি হয় না। সে বলে তুমি তোমার পাওনা টাকা আগেই চুরি করেছো, এখন বেরিয়ে যাও। রাজিয়া এই কথা শুনে খুবই কষ্ট পায়। সে বলে যে আমি কিছুই চুরি করিনি, কোরআনের কসম আমি এটা করতে পারিনি। আমি পৃথিবীর অনেক কাজ করতে পারি, কিন্তু কখনোই আমি চুরি করতে পারি না। তাহলে আজকের মজুরিটুকু আমাকে দিয়ে দেন। কিন্তু নাদির কোনো কথা শুনে না, সে তাকে বের করে দেয়। পরে রাজিয়া আবারও ফিরে আসে এবং অনুরোধ করে যে আমার মজুরিটা দিয়ে দেন। তখন নাদির আরো রেগে যায় এবং তাকে দরজার কাছে নিয়ে গিয়ে জোরে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং দরজাটাও বন্ধ করে দেয়। মাত্র কয়েক সেকেন্ড পর সে ফিরে দেখে যে রাজিয়া পড়ে গেছে এবং দাঁড়াতে পারতেছে না। উপরতলার এক মহিলা এসে তাকে তুলতে থাকে। অল্প সময়ের মধ্যে জানা যায় যে রাজিয়া হাসপাতালে ভর্তি হয়েছে এবং তার গর্ভপাত হয়ে গেছে। এই খবর শুনে নাদির ও শিমিন হাসপাতালে যায়। সেখানে তাদের দেখা হয় রাজিয়ার স্বামীর সাথে। নাদিরের সাথে তার আগেও দেখা হয়েছিল,
তা হাসপাতালে রাজিয়ার স্বামী ভীষণ ক্ষিপ্ত হয়ে নাদিরের উপর হামলা করে এবং বলে যে সব তোমার দোষে হয়েছে। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, সেখানে নাদিরের বিরুদ্ধে অভিযোগ উঠে যে সে একটি অনাগত শিশুকে মেরেছে। প্রমাণিত হলে তার 3 বছরের জেল হতে পারে। কিন্তু নাদির বারবার বলে যে আমার কোনো ধারণাই ছিল না যে রাজিয়া গর্ভবতী, জানলে আমি কখনোই তাকে ছুতাম না। বরং নাদির পাল্টা অভিযোগ করে বলে যে রাজিয়া আমার বাবার হাত বেঁধে রেখেছিল এবং এতে তিনি আহত হয়েছেন। এতে রাজিয়ার স্বামী আরো উত্তেজিত হয়ে ওঠে এবং বারবার দুর্ব্যবহার করতে থাকে। তখন প্রসিকিউটর তাকে সতর্ক করতে বলে যে তুমি যদি এভাবে কথা বলো তাহলে তোমাকে অবশ্যই জেলে পাঠানো হবে। এবার আমরা আসি সেই বিবাহ বিচ্ছেদের কথায়। এই বিবাহ বিচ্ছেদের কেসটি কিন্তু তখনও চলতে থাকে। একদিন নাদির তার মেয়ের শিক্ষিকাকে ডেকে পাঠায়। তিনি শিক্ষিকাকে বলতে বলেন যে নাদির রাজিয়ার প্রেগনেন্সি বিষয়ে কিছুই জানে না। শিক্ষিকা সত্যি আদালতে গিয়ে এই কথা বলে। এতে রাজিয়ার স্বামী আরো প্রচন্ড রেগে যায় এবং শিক্ষিকাকে ভয় দেখাতে সরাসরি তিনি স্কুলে চলে যান। সেখানে গিয়ে বলেন যে তুমি ইচ্ছা করেই ভুল সাক্ষ্য দিয়েছ, যদি সত্যি বলে থাকো তাহলে কোরআন ছুঁয়ে শপথ করো। এরপর আবার রাজিয়ার স্বামী আদালতে দুর্ব্যবহার করে, ফলে তার উপর অভিযোগ উঠে যে তিনি একজন শিক্ষিকাকে হুমকি দিয়েছেন এবং তার সাথে দুর্ব্যবহারও করেছেন। এর শাস্তি হিসেবে তাকে 3 মাসের জেল হতে পারে। এই খবর শুনে রাজিয়া ভীষণ ভেঙে পড়েন এবং প্রসিকিউটরের কাছে অনুরোধ করেন যে তার স্বামীকে যেন শাস্তি না দেওয়া হয়, কারণ সে খুবই হতাশগ্রস্ত এবং বারবার জেলে যাওয়ার কারণে ঋণদাতারা তার উপর অনেকবার হামলা করেছে। এই সময় নাদির জানতে পারে যে রাজিয়া যেদিন তার বাবাকে বেঁধে বাইরে গিয়েছিল আসলে সেদিন সে ডাক্তারের কাছে গিয়েছিল। এতে তার সন্দেহ হয় হয়তো রাজিয়ার স্বামী তাকে মেরেছে এবং সেই কারণেই গর্ভপাত হয়েছে। এর মধ্যে নাদিরের মেয়ে নাদিরকে বলে যে বাবা তুমি তো আগে থেকেই জানো যে রাজিয়া প্রেগনেন্ট। নাদির অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে? মেয়ে বলল যে কারণ রাজিয়া আমার শিক্ষিকার কাছে গাইনোলজিস্টের নাম্বার চেয়েছিল, তা সেই সময় তুমিও উপস্থিত ছিল। তখন নাদির স্বীকার করে যে হ্যাঁ তিনি আগেই জেনেছেন। পরবর্তী শুনানিতে প্রসিকিউটর যখন নাদিরকে জিজ্ঞেস করেন যে তিনি কিভাবে জানলেন, নাদির বলেন যে তার মেয়ে তাকে বলেছিল। তখন মেয়েকে ডেকে এনে সাক্ষী দিতে বলা হয়। সে বাধ্য হয়ে মিথ্যা সাক্ষী দেয় যে সেই বাবাকে বলেছিল। এই মিথ্যে বলার জন্য সে ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। এইসব দেখে সিমিন আর চুপ থাকতে পারে না। তিনি চিন্তা করেন যে নাদির যদি 3 বছরের জন্য জেলে যায় তার মেয়ের উপর ভয়ানক প্রভাব পড়বে। তাই সিমিন রাজিয়ার বাড়িতে যায় এবং রাজিয়ার স্বামীকে বোঝানোর জন্য চেষ্টা করে এবং তিনি কিছু টাকা দিয়ে সমঝোতা করতে চান। প্রথমে রাজিয়ার স্বামী কিছুতেই মানেন না, কিন্তু পরে অন্যান্যরা যখন তাকে বোঝায় তখন সে বুঝে যে টাকা দিয়ে ঋণ শোধ করতে পারবেন। পরে তিনি রাজি হয়, কিন্তু রাজিয়া নাদিরকে জানায় যে সে কোনো টাকা নিতে চান না, কারণ এই টাকা নেওয়াটা পাপ হবে। তিনি বলেন যে তার মনে হয় যে নাদির তার গর্ভপাতের কারণ না। একদিন কাজের সময় নাদিরের বাবা বাইরে চলে গিয়েছিল, তাকে ধরতে গিয়ে রাজিয়া এক গাড়ির ধাক্কা খায়। সে রাত থেকেই তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। তাই তার বিশ্বাস যে গর্ভপাত এই দুর্ঘটনার জন্যই হয়েছে, নাদিরের জন্য নয়। শেষ দৃশ্যে দেখানো হয় যে নাদির রাজিয়ার বাড়িতে টাকা নিয়ে যায় এবং বলে যে আমি দিতে রাজি, তবে তুমি কোরআন ছুঁয়ে শপথ করো যে তোমার গর্ভপাত আমার কারণেই হয়েছে। রাজিয়া এতে অস্বীকার করেন। তার স্বামী প্রচন্ড রেগে যায়, তখন বাড়িতে ভাঙচুর শুরু করেন এবং সেখান থেকে চলে যান। রাজিয়া কান্নায় ভেঙে পড়ে এবং সিমিনকে বলে আমি তো আগেই বলেছিলাম যে আমার বাড়িতে এসো না, টাকা দিও না, আমার পরিবার ধ্বংস করো না, আমার পরিবার ধ্বংস করে তুমি কি পাবে। এরপর আসে এই সিনেমার শেষ দৃশ্য, যেখানে আদালত তাদের মেয়ে তারমিকে ডাকে এবং জিজ্ঞেস করে যে ডিভোর্সের পর সে কার সাথে থাকবে, বাবার কাছে না মার কাছে। তারমিন তখন কাঁদতে থাকে এবং সে বলে যে আমি অবশ্যই জানি আমি কার সাথে থাকবো, কিন্তু এখনই আমি বলতে চাই না। প্রসিকিউটর তখন জোর দিয়ে বলে যে অবশ্যই তোমাকে বলতে হবে। তখন সে অনুরোধ করে যে তার বাবা মা যেন এখান থেকে চলে যায়, কারণ সে এই কথাটা তার বাবা মার সামনে বলবে না। তখন তার বাবা মা সেখান থেকে বাহিরে চলে যায় আর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, সিনেমার এন্ডিং দৃশ্যটা হয়তো আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এখানে আমাদের সমাজের জন্য কিন্তু বড় একটা মেসেজ আছে। প্রত্যেক বাবা মাই বুঝতে পারে যে তার সন্তান কার কাছে থাকবে এবং কিভাবে থাকবে, যা সন্তানের জন্য কিন্তু বিশাল একটা কষ্টের। আর এই সিনেমা এতটাই বাস্তব ধর্মিক যে আমরা চরিত্রগুলোর সাথে নিজেদের জীবনকেও মিলাতে পারি। আর অভিনয় ছিল অসাধারণ, যা সিনেমাটিকে আরো শক্তিশালী করে তোলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।